এই মিটিংটা ছিল প্রাইম মিনিস্টারের কোভিড নিয়ে মিটিং। কোভিড নিয়ে মিটিংটা এত ক্যাজুয়াল, ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল সুপার ফ্লক মিটিং। আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া। আজকে কোভিড সবচেয়ে বড় প্যান্ডামিক সিচুয়েশন। এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত ছিলাম, বাট আমাদের কাউকে এক সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম এবং 4-5 জনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বিপর্যস্ত বাংলা, একদিকে করোনার রেকর্ড সংক্রমণ বাংলার বুকে, আর অন্যদিকে পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়ছে আমফানের থেকেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জস। আর এমন কঠিন পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, সুপার ফ্লপ মিটিং। আর চড়া হারে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে অহংকার উদ্ধত্তের কথা তুলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করোনা পরিস্থিতি নিয়ে এক বিন্দু কি এক সেকেন্ড কথাও বলতে দেওয়া হয়নি সেই বৈঠকে। কি বললেন মুখ্যমন্ত্রী তাও নাকি বুঝতে পারলেন না মমতা ব্যানার্জি। তারপরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশাল বড় ঘোষণা করলেন, কেন্দ্র সরকারকে লক্ষ্য করে একের পর এক অগ্নিবাণ। আর এবার এক নজরে লাইভ আপডেট দেখে নেব কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে। সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা মমতা ব্যানার্জির। তবে আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এক্ষুনি আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন, তাহলেই আপনারা জেলাভিত্তিক লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর, করোনা নিয়ে নতুন আপডেট, অন্যদিকে অক্সিজেনের সংকট, আর তার মাঝেই জস ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়তে চলেছে আপনার জেলায়। আপনার জেলা ভিত্তিক ব্রেকিং নিউজ সবার প্রথমে জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। আর যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক্ষুনি কমেন্টে উল্লেখ করুন আপনার জেলার নাম, আর তারই সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে জেলা ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর, অন্যদিকে আবার জস ঘূর্ণিঝড় নিয়ে ব্যাপক বার্তা। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল অপশনে ক্লিক করবে। এবার সরাসরি চোখ রাখবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লাইভ আপডেট। কি বললেন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে, এবার সেদিকেই চোখ রাখবো। সরাসরি লাইভ ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায়। আপনারা সবাই জানতেন যে আজকে আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা ভার্চুয়াল ভিডিও কনফারেন্স চলছিল এবং তাতে 10টা রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল, প্লাস কিছু ডিএমদের ডাকা হয়েছিল বিভিন্ন রাজ্যের। যদিও সিএমরা উপস্থিত থাকলে সিএমদেরই প্রায়োরিটি দিতে হয় বলে আমরা আমাদের রাজ্যের ডিএমদের অ্যালাউ করিনি। সেটা কথা নয়, কারণ আমি উপস্থিত ছিলাম, আমার চিফ সেক্রেটারি ছিল, আমার হোম সেক্রেটারি ছিল, আমার হেলথ সেক্রেটারি ছিল, সবাই ছিল। আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া, তাদের সাথে সৌজন্যতা বিনিময় করা। আজকে কোভিড সবচেয়ে বড় প্যান্ডামিক সিচুয়েশন। এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত ছিলাম এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন এইসব পেপার বক্স টক্স করে আমরা সমস্ত রেডি ছিলাম, বাট আমাদের কাউকে এক সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম এবং 4-5 জনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। এই মিটিংটা ছিল প্রাইম মিনিস্টারের কোভিড নিয়ে মিটিং। কোভিড নিয়ে মিটিংটা এত ক্যাজুয়াল, ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল সুপার ফ্লক মিটিং। We the chief ministers are feeling insulted and humiliated.
And we are astonished to see that Prime Minister called a meeting and invited the chief ministers, and all the chief ministers were sitting just like puppet. Nobody is allowed to speak. Then how do we speak about the public demand? We never ask about the COVID vaccine. They never ask about the medicine position. They never ask about the oxygen position. They never ask about the remdesivir, the medicine, the urgent, what is not available in the market now. They didn't ask us for the black fungus, that new disease. এবং আমরা রিয়েলি লজ্জিত, আজকে আমাদের সরকারের 10 বছর পূর্ণ হচ্ছে। আমি আজকে শপথ নিয়ে বলছি, আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো আমাদের ভ্যাকসিনটা দিন, যাতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়া যায়। উনি তার ভাষণে বলছেন করোনা নাকি কমে গেছে। যদি করোনা কমে গিয়ে থাকে তাহলে এত মৃত্যু হচ্ছে কি করে? যদি করোনা কমে গিয়ে থাকে, কখনো কমে কখনো বাড়ে, এই নেগলিজেন্স করার জন্যই করোনাটা বেড়েছিল। 6 মাস কোনো কিছু না করার জন্য করোনা বেড়ে গিয়েছিল। আপনারা দেখেছেন 8 ফেজ ইলেকশন করার জন্য বেঙ্গলে গ্রামে গ্রামে করোনা বাড়িয়েছে। প্রায় 5-6 লক্ষ সেন্ট্রাল পুলিশের ফোর্স এখনো পর্যন্ত 105টা ব্যাটালিয়ন পড়ে আছে, এবং করোনাটা বাড়িয়ে দিয়ে চলে গেছে বাংলায় গ্রামে গ্রামে। তা সত্ত্বেও আমরা প্রায় 284টা হসপিটাল আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, প্লাস আরও অনেক হসপিটাল আছে যেখানে আমরা 234টা কোভিড হসপিটালের মধ্যে 184টা গভর্নমেন্ট হসপিটাল এবং 41 আমরা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু আমাদের খারাপ লাগলো যে প্রধানমন্ত্রী এত ইনসিকিউর ফিল করছেন নিজেকে, যে একটা মুখ্যমন্ত্রী কথা শুনতে চাইলেন না। এত ভয় কিসে? এত অবহেলা কিসের? যদি তিনি কথা না শুনতেই চান মুখ্যমন্ত্রীদের, তাহলে ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী, আমরা 3 কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছিলাম, দেয়নি, কমিয়ে দিচ্ছে, প্রতিদিন স্পিডটা কমিয়ে দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার। এ মাসে আমাদের 24 লক্ষ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, 13 লক্ষ আমরা পাইনি। অক্সিজেন দিচ্ছে না। রেমডেসিভির যে ওষুধটা সবচেয়ে ইম্পর্টেন্ট করোনার জন্য, সে ওষুধটা মার্কেটে পাওয়া যাচ্ছে না। কে জবাব দেবে? প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন মুখ লুকিয়ে, জবাবটা কে দেবেন? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এগুলো সমস্তটা। না কেন্দ্র না রাজ্যকে কোনো রকম পয়সা দিয়ে হেল্প করছেন। এমনকি আমরা বারবার বলেছিলাম সারা ভারতবর্ষের 140 কোটি লোকের জন্য 30,000 কোটি টাকা স্যাংশন করলে ইউনিভার্সালি সকলে ভ্যাকসিনটা পেয়ে যায়, সেটাও দিলেন না। বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, স্ট্যাচু বানাচ্ছেন নিজেদের, এটা ওটা ভাঙছে, এটা ওটা করছে, সেসবগুলো করে যাচ্ছেন। আর আজকে মানুষ মরে যাচ্ছে, 18 বছরের ছেলেরা মেয়েরা মরে যাচ্ছে। আজকে যত মৃত্যুর সংখ্যা দেখছেন, এবারে কিন্তু সংখ্যাটা 30-35 বছর থেকে 55-60 বছরের মধ্যে বেশি। কই আমাদের জিজ্ঞেস করার সুযোগ দেওয়া হলো না? নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো। নমামি গঙ্গা আজকে মৃত্যুপুরী গঙ্গায় পরিণত হয়েছে। মানুষ গঙ্গার জলে পা দিতে ভয় পাচ্ছে। সারা দেশটাকে আজকে পুরো দূষণময় করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে, পরিবেশটাকে বিষাক্ত করে দিয়েছে। আর বলছে করোনা কমে যাচ্ছে। আবার কবে বলবে আবার একটু ঘন্টা বাজিয়ে দিন, তাহলে করোনা কমে যাবে। কোনো পার্মানেন্ট সলিউশন নেই, কোনো অ্যাকশন নেই। আমরা ভেবেছিলাম যে আমরা বাংলার কথা বলবো, এবং আমাদের একটা প্ল্যান ছিল টিকায় আমরা প্রথম, আমরা সবচেয়ে ভালো টিকা সিস্টেমটা কাজ করি। আমরা ভেবেছিলাম ভ্যাকসিনটা পাবো এবং দরকার হলে পয়সা দিয়ে কিনবো, কিন্তু সেই ভ্যাকসিনটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাংলার সব মানুষকে ভ্যাকসিনাইজেশনটা করে দেবো। কিন্তু প্রধানমন্ত্রী সেই সুযোগটা আমাদের দিলেন না।
ইলেকশনের আগে বলেছিলেন, বিহারে ইলেকশনের আগে যেমন বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন, বেঙ্গলেও ইলেকশনের আগে বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে, মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না। তার মানে টোটাল ফেডারেল স্ট্রাকচারটাকে বুলডোজ করার, ডিমোলাইজ করবার এবং টোটাল ফ্র্যাকচার মানে ফেডারেল স্ট্রাকচারটাকে একেবারে দম্ভ দিয়ে ঘুরিয়ে দেবার, একেবারে শুম্ভ নিশুম্ভর মতো ঔদ্ধত্য, অহংকার, দানবিকতায় ঘেরা একটা দেশ চলছে, যে দেশের আমরা অধিবাসী, আমরা গর্ব করি আমাদের দেশ নিয়ে। কোনো ভ্যাকসিন প্রকিউরমেন্ট করা হচ্ছে না। এবং দেখুন, আমাদের এখানে যেটুকু গ্রামে গ্রামে বেড়েছে বিকজ অফ 8 ফেজ ইলেকশনের জন্য। বারবার বলেছিলাম একবারে করে দেওয়া হোক, অন্তত 4টি ইলেকশনও একসাথে করে দেওয়া যেতে পারতো, করেনি, গায়ের জোরে কথা শোনেনি। কি চলছে সবই তো দেখতে পাচ্ছেন। পোস্টপোল ভায়োলেন্সের নাম করে সেন্ট্রাল টিম পাঠিয়ে দিচ্ছে। আর কই সেন্ট্রাল টিম পাঠিয়েছে উত্তরপ্রদেশে, যখন ডেড বডিগুলো ভাসিয়ে দিয়েছে, সারা দেশের গঙ্গা দূষণ করে দিয়েছে। আজকে কই সেন্ট্রাল টিম পাঠাচ্ছে দেখতে কোথায় ভ্যাকসিন আছে আর ভ্যাকসিন নেই, কোথায় অক্সিজেন, আমাদের যেগুলো তৈরি করার কথা অক্সিজেন সেন্টার, সেগুলো করতে দেওয়া হচ্ছে না, ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা আগে চেয়েছিলাম 3 কোটি ভ্যাকসিন, 3 কোটি ভ্যাকসিন পেলে আমরা 2 কোটি রাখতাম, দিতাম, 1 কোটি প্রাইভেটকে দিতাম, মানে 3 কোটি মানে 1.5 কোটি লোক পাবে, 1 কোটি মানে 50 লক্ষ পাবে, কারণ 2টো করে লাগে। এখন আমরা 8.6 crore ডোজ চাইছি, যাতে আমরা সবাইকে দিতে পারি। মানে 18 বছর বয়সের পর থেকে যে সংখ্যাটা আছে ওটার জন্য আমাদের প্রয়োজন 8.6 crore, কিন্তু কেউ পাচ্ছে না। আমরা এটাও বলেছিলাম যে তোমাদের যদি কেউ ফ্র্যাঞ্চাইজি করে এখানে কোনো কারখানা তৈরি করে, আমরা ল্যান্ড এবং অন্যান্য সব সাপোর্ট দেওয়ার জন্য তৈরি, সেটাও আমরা বলেছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। আমাদের ভ্যাকসিন দেওয়া হোক। আমি আজকে আমাদের 10 বছরের মামাটি মানুষের সরকারের পূর্ণ হচ্ছে, আমি বাংলার মানুষকে কথা দিয়েছিলাম দেব। আমি এখনও বলছি ভ্যাকসিন পেলে আমি পুরো সবাইকে 3 মাসের মধ্যে সব ভ্যাকসিন কমপ্লিট করে দেবো। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের না দেয়, তাহলে আমাদের হাত পেয়ে খালি থালা নিয়ে অপেক্ষা করতে হবে। তার মধ্যেও ইতিমধ্যে আমরা প্রায় 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি। আরেকটা জিনিস আমার আজকে জিজ্ঞেস করার কথা ছিল, যে কখনো বলছেন 3 সপ্তাহ পরে 2টো ডোজ, কখনো বলছেন 6 সপ্তাহ পরে 2টো ডোজ, কখনো বলছেন 40 দিন পরে 2টো ডোজ, কখনো বলছেন 1 বছর পরে 2টো ডোজ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? ইজ দেয়ার এনি স্টাডি, এনি রিসার্চ? হোয়াট ইজ দ্য গাইডলাইন্স? কেউ জানে না। যেহেতু ভ্যাকসিন নেই, কখনো বলে দিচ্ছে 7 দিনে 2টো ডোজ, প্রথম দিকে কিছু দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে, এখন আবার বলে দেওয়া হচ্ছে 40 দিন পর, আবার বলে দেওয়া হচ্ছে 16 সপ্তাহ পর। সকলে একটা ডাইলেমার মধ্যে আছে, আমরা জানি না কি হচ্ছে। তার মধ্যে আবার একটা ব্ল্যাক ফাঙ্গাস এসছে, সেটা সুরাট থেকে এসছে গুজরাটে, এবং সেটা রাজস্থান প্যান্ডামিক অলরেডি ডিক্লেয়ার করেছে, এবং আমাদের এখানেও 4টে কেস আমরা পেয়েছি এরকম। সুতরাং এগুলো নিয়ে তো কথা বলার দরকার। সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। আমি যে ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধগুলো দেবো লোককে, সেই ওষুধগুলো পর্যন্ত দিচ্ছে না। এই ওষুধগুলো কেন্দ্রীয় সরকারের ভান্ডারে থাকে এবং এটা তাদের কাছে প্রকিউরমেন্ট করার পলিসি। তো মহা মুশকিল। আমরা রাজ্য চালাচ্ছি, আর রাজা, যিনি দিল্লির রাজা হয়ে বসে আছেন, সম্রাট হয়ে বসে আছেন, সেই শাহেনশাহ মানুষের দিকে তাকাচ্ছেনই না। তিনি বলে দিচ্ছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক হ্যায়, সবকা সাথ চলেগা। আগে বলতো সবকা বিকাশ সবকা সাথ, আর এখন বলছে সব ঠিক হ্যায়, করোনা ঠিক হ্যায়। মানুষের মৃত্যুর ছবল একদিকে, আর একদিকে এদের ঔদ্ধত্য, অহংকার, টোটালটাই নেগলিজেন্সের ওপরে চলছে। এবং এইভাবে কতদিন চলবে আমি জানি না, বাট উই আর রিয়েলি সরি, উই আর শকড, উই আর অ্যাস্টনিশড। অ্যান্ড আমাদের এখানে অক্সিজেন 450 মেট্রিক টন দেওয়া হচ্ছে, আমাদের দরকার 700 মেট্রিক টন। আমাদেরটা কেড়ে নিয়ে গিয়ে অন্য রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও বলতে পারলাম না। আমার এখানে আমি বলতে চেয়েছিলাম সারা ভারতবর্ষে 30,000 কোটি টাকা দিলে ইউনিভার্সাল 140 কোটি লোকের পেয়ে যেত, 18 বছর থেকে 18+, 45+, 60।
তাহলে প্রবলেমটা অনেকটা সলভ হতো। ভ্যাকসিনটা দিলে আবার যে করোনা হয় না তা ঠিক নয়, কিন্তু যেটা আমরা শুনছি যে ওয়েটটা একটু কম হয়, অনেকে বেঁচে যেতে পারে, 90% পিপুল বেঁচে যেতে পারে। তা সেটা আমরা কেন করছি না? সেটা না করে আজকে সবাইকে মৃত্যুর দিকে আমরা ঠেলে দিচ্ছি। আপনারা তো কলকাতাও দেখছেন, কলকাতার মেয়র যে সারাদিন কাজ করে বেড়ায়, আমি কোর্টে সাবজুডিস বলে আমি কিছু বলবো না, বাট এটা আমি নিশ্চয়ই বলবো যে ও সারাক্ষণ কাজ করে বেড়ায় এবং সারাক্ষণ ফিল্ডে থেকে কাজ করে বেড়ায়। কিন্তু আজ 4 দিন ধরে কলকাতা ভ্যাকসিনেশনের কাজ, ক্লিনলিনেসের কাজ আমরা অন্যভাবে করছি, কিন্তু একজনের বিকল্প তো আরেকজন হয় না। এই প্যান্ডামিকের টাইমে ভ্যান্ডেটা পলিটিক্স করবার টাইম আছে ওদের, ভ্যান্ডেটা রাজনীতি করবার টাইম আছে ওদের, এবং সেক্ষেত্রে প্যান্ডামিক নিয়ে রাজ্যকে ডেকেও রাজ্যকে বলতে দেওয়া হয় না। তার মানে ওরা কোথায় নিয়ে যাচ্ছে কেন্দ্র রাজ্যের সংঘাতকে, ফেডারেল স্ট্রাকচারটাকে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা মানায় না। এটা আজকে রাজ্যগুলোর অসম্মান হয়েছে, রাজ্যগুলোর অপমান হয়েছে। এবং ওষুধের দামও আপনারা জানেন, ফিট টপ পলিসি চলছে, কোনটা 150 তো কাউকে দিচ্ছে 400, তো কাউকে দিচ্ছে 600, কোনো প্রকিউরমেন্ট পলিসি নেই, কোনো ক্লারিফিকেশন, কোনো ভ্যাকসিন মেশিন ম্যানুফ্যাকচারিং পলিসি নেই, ইভেন জিএসটি নিচ্ছে। ধরুন অক্সিজেন অনেকে বিনা পয়সায় দিতে চায় কর্পোরেট হাউস থেকে, অনেক মানুষ কাজ করতে চায় এনজিও, তাদের কাছ থেকে জিএসটির টাকা কেটে নেওয়া হচ্ছে, আরও অন্যান্য তাদের কাছ থেকে সমস্ত ইন্টারেস্ট কাটা হচ্ছে। ফলে একটা লোক সোশ্যাল ওয়ার্ক করতে এসে দেখি মানে তার জলপাই দুটোই দিয়ে দেবে, তা কখনো হয়? একটা মানুষ যখন কাজ করতে আসে, মানুষ জানে আমি এই কাজটা করছি তার কারণ আমাকে গভর্নমেন্ট ফুল সাপোর্ট দেবে, যাতে আমার আবার ট্যাক্স না দিতে হয়। আজকে সেটাও নেই, পুরোপুরি ট্যাক্স দিতে হচ্ছে। আর উত্তরপ্রদেশকে দিয়ে একজন বলালো, নিয়ে বলিয়ে বলছে বহুত বড়িয়া চল রা হ্যায়। কই একবারও তো প্রধানমন্ত্রী কোশ্চেন করেননি, ডেড বডিগুলো কোভিড প্রোটোকল না মেনে কেন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছো? কত ডেড বডি, তার হিসেব কত? আর বলছে ওখানে নাকি কিছু হয়ইনি, এমন একটা বলছে, মানে কোনো রেকর্ডটাকেই টোটাল চেপে যাওয়া হচ্ছে। তোতা পাখির বুলি, এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং আমি আপনাদের এটাই বলতে এসেছি যে আজকের মিটিং নিয়ে আমরা ভেবেছিলাম যে আমাদের বলার সুযোগ দেওয়া হবে, কিন্তু আই এম সরি, nobody was allowed to speak, but we are not the bonded labor. We thought that what we wanted to speak the Prime Minister. It is nothing against of the government or nothing against of the particular person, but it is the demand of the people to help the people. It is poor people demand. That when he didn't allow, then all the chief minister must protest on this. এই ছিল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একের পর এক করা আওয়াজ। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, সেখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর বাকি থাকলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, তার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট ব্রেকিং নিউজ এক্ষুনি দেখে নিন। আর যারা এখনো শেয়ার করেননি, ভিডিও স্ক্রিনের নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধু পরিজনদের সাথে যাবতীয় তথ্য শেয়ার করে দিন।